কাবেরী পুলিশ ইন্সপেক্টর অবিনাশের সাথে সুদীপ পাইনের নিখোঁজ হওয়ার তদন্ত করতে তার বাড়িতে উপস্থিত হয়েছিল। সুদীপের স্ত্রী কনক চাঁপার সাথে কথা চলাকালীন অবিনাশবাবুর কাছে ফোন আসে যে সুদীপ মারা গেছেন। কিন্তু অবিনাশবাবুর কাছ থেকে সেই কথাটা শোনার পরেও কনক চাঁপার মধ্যে কোনো পরিবর্তন আসে না। আগেও তিনি যেমন নির্লিপ্ত ভঙ্গিতে ছিলেন, তখনও তেমনই থাকেন। অবিনাশ বলেন, ওকে, আমরা এখন যাচ্ছি। পরে বডি শনাক্তকরণের জন্য আপনাকে একবার থানায় যেতে হতে পারে। কনক চাঁপা হ্যাঁ বা না কিছুই না বলে চোখ নামিয়ে নেন। সুদীপের বডিটা কুটিঘাট থেকে একটু দূরে গঙ্গার ধারে পাওয়া গেছে, কিন্তু তার স্কুটারটার কোনো সন্ধান পাওয়া যায়নি। মৃতদেহটা একটা পর্দা দিয়ে বাঁধা রয়েছে, কিন্তু তাতে এতটাই কাদা লেগেছে যে কিছু বোঝা যাচ্ছে না। বডিটা ফুলে ঢোল হয়ে গেছে আর প্রচণ্ড পচা গন্ধ বেরোচ্ছে। কাবেরী নাকে রুমাল চাপা দিয়ে যতটা পারা যায় কাছে গিয়ে বডিটা দেখতে দেখতে বলল, কেউ পচা গন্ধ পায়নি? একজন ফরেন্সিক এক্সপার্ট বললেন, মুখ জলে ডুবে থাকলে পচা গন্ধ ছড়ায় না। এখন কোনোভাবে জলটা নেমে গেছে, তাই গন্ধটা পাওয়া গেছে। সাধারণত এই জাতীয় ইনভেস্টিগেশনের সময় বাইরের লোককে কাছে ঘেঁষতে দেওয়া হয় না, কিন্তু কাবেরী অবিনাশবাবুর সাথে গিয়েছিল বলে ওকে কেউ কিছু বলল না। একটা ঝোপঝাড় মতো জায়গায় বডিটাকে ফেলে রাখা হয়েছিল। উনি সেদিন পার্টি অফিসে ফোন চার্জে রেখে ভুলে চলে গিয়েছিলেন, এই কথাটা আগেই জানা হয়ে গিয়েছিল। কাজেই ওনার সঙ্গে ফোন থাকার কথা নয়। মিডিয়ার লোক আসা শুরু হয়ে গেছে, তারা পুলিশকে প্রশ্ন করে করে পাগল করে দিচ্ছে। কাবেরী আর দাঁড়ালো না, ওখান থেকে চলে গেল। বাসে করে সুদীপের পার্টি অফিসে গেল। অবিনাশবাবুও সঙ্গে যেতে চেয়েছিলেন, কিন্তু কাবেরী রাজি হলো না। পুলিশের ইউনিফর্ম দেখলে লোকে তেমন মুখ খুলতে চায় না। তাছাড়াও এই কেসের ইনভেস্টিগেটর অফিসার হিসেবে অবিনাশবাবুর ওপর হামলা হওয়ার একটা চান্স আছেই। বাস থেকে নেমে দূর থেকেই কাবেরী দেখল পার্টি অফিসের সামনে সুদীপের ছবি টাঙিয়ে মালা দেয়া হয়েছে। মাইকে গলা ফাটিয়ে একজন বক্তৃতা দিয়ে চলেছে, বন্ধুগণ, বিরোধী দলের এত বড় চক্রান্ত আমরা কিছুতেই মেনে নেব না। সুদীপদাকে মারার বদলা আমরা নেবই নেব। অনেক লোকজন দাঁড়িয়ে ওনার কথা শুনছে। আপনারাই পারবেন আমাকে এত তাড়াতাড়ি এরা এত কিছু প্রস্তুতি নিয়ে ফেলেছে দেখে কাবেরী বেশ অবাক হয়ে গেল। ও নিজেও একটু দূরে দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলো। একজন বলল, এমনভাবে বলছে যেন সুদীপ পাইনের মৃত্যুতে কতই না দুঃখ পেয়েছে। আসলে তো ভেতর ভেতর লাড্ডু ফুটছে। আবার কি, এতদিন ধরে গদি আটকে বসেছিল আর কাউকে ভোটে দাঁড়াতেই দিচ্ছিল না। আমার তো মনে হয় এই দীপক ঘোষই ওকে মেরেছে। মেরেছে তো বেশ করেছে, একটা ভুলভাল লোক, ওর আরো আগেই মরা উচিত ছিল। কাবেরী ভিড় কাটিয়ে অফিসের মধ্যে ঢুকলো। কয়েকজন বসে পোস্টার আঁকছিল। কাবেরী তাদের কাছে বসে বলল, আচ্ছা, মঙ্গলবার সুদীপবাবু শেষ যখন এখান থেকে বেরিয়েছিলেন, তখন আপনারা কেউ ছিলেন? প্রথমে কেউই কোনো উত্তর দিল না। কয়েক সেকেন্ড পরে একজন পোস্টারের দিকে চোখ রেখেই বলল, হ্যাঁ ছিলাম। কেন? না, মানে জিজ্ঞেস করছিলাম যে ওনার এখান থেকে কোথাও যাওয়ার কথা ছিল। কাশীপুরের দিকে কারোর বাড়ি নিমন্ত্রণ ছিল। ও, কার বাড়ি? সেসব জানি না। অন্য একজন বলল, আপনারা মিডিয়ার লোকেরা তো গল্প বানিয়ে নেন, যা হোক একটা কিছু লিখে দিন না। মিডিয়ার লোক বলাতেও কাবেরী কোনো প্রতিবাদ করল না। যা হোক কিছু একটা পরিচয়ে ঘটনাগুলো জেনে নিতে পারলেই হলো। বলল, ওনার স্ত্রী কখনো এখানে এসেছিলেন? কোন স্ত্রী? ওনার তো 3 জন স্ত্রী ছিল। কাবেরী মনে মনে হোঁচট খেল। ও তো 2 জনের কথাই জানে, তৃতীয় জন এলো কোথা থেকে? বলল, প্রথম জন? না, চন্দনা বৌদি ওনার রাজনীতি করাটাকে একদম মেনে নিতে পারতো না। পার্টি অফিসে তো কোনো দিন আসেইনি, ওনার বাড়িতে গেলেও বিরক্ত হতো। ও, ওনাদের ছেলে মেয়ে নেই? একটা মেয়ে আছে, বৌদির কাছেই থাকতো। এখন তো বোধহয় বিয়েও হয়ে গেছে। দাদার সঙ্গে সম্পর্ক রাখতো না। মেয়েটার নাম কি? মিঠি বলে তো ডাকতো, ভালো নাম জানি না। ও, আর ওনার দ্বিতীয় স্ত্রী? ম্যাডাম, আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না। সামনে ইলেকশন, এসব কথা কাগজে বেরোলে বিরোধী দলের লোকেরা এগুলোকে ইস্যু বানাবে। কিন্তু ওনার মৃত্যুর পর তো ইলেকশন ক্যান্সেল হয়ে যাবার কথা। সে তো কিছুদিনের জন্যে। দীপকদাকে আমরা পরবর্তী ক্যান্ডিডেট হিসাবে মনোনীত করেছি।
যত শীঘ্র সম্ভব ডেট পাওয়া যায় সেই চেষ্টা করা হবে। কাবেরী ওদের ভুল ভাঙিয়ে দিয়ে বলল, দেখুন আপনাদের ভুল হচ্ছে, আমি কোনো মিডিয়ার লোক নই, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। সুদীপবাবুর খুনিকে খোঁজার দায়িত্বটা আমাকে দেয়া হয়েছে। কে দিল? বৌদি, মানে ওনার এখনকার যিনি বউ, তিনি তো ওনার কোনো ব্যাপারে মাথা ঘামান না। গত 1 বছরে দুজনে কবার কথা বলেছে সেটাও হাতে গুনে বলা যাবে। কাবেরী ওনার কথা সূত্র ধরে বলল, কেন কথা হতো না কেন? বৌদিকে দাদার একদম পছন্দ ছিল না। একদম পাড়া গ্রামের মেয়ে, ভালো করে কথাবার্তা বলতে পারতো না। কোথায় সুচিত্রা গাঙ্গুলি আর কোথায় এই বউটা? সুচিত্রা গাঙ্গুলি ওনার দ্বিতীয় পক্ষের বউ? হ্যাঁ। তিনি কি খুব স্মার্ট ছিলেন? ছেলেটির কথার মাঝখানে অন্য একটি ছেলে বাদ সাধল। ম্যাডাম, আমরা দাদার পার্সোনাল লাইফ নিয়ে কোনো আলোচনা করব না। উনি ওনার ফ্যামিলিতে যাই করে থাকুন না কেন, আমরা ওনাকে ভীষণ শ্রদ্ধা করি। জীবনে কোনো দিন মদ খাননি, সিগারেট খাননি। বছরের পর বছর উনি এমনি এমনি তো যেতেন না, মানুষ ওনাকে মন থেকে ভালোবাসেন। এখন সবে ওনার চলে যাওয়ার খবরটা পেয়েছি, এখন এই জাতীয় আলোচনা করাও পাপ। কাবেরী বুঝল এখান থেকে আর কোনো কথা বের করা যাবে না। উঠে পড়ল। বাইরে বেরিয়ে ভাবতে লাগলো কোথায় যাওয়া যায়। শ্যামবাজারে সুদীপ পাইনের পাড়ার লোকেদের থেকে খোঁজ নেবে, যদি কিছু খবর পাওয়া যায়। শ্যামবাজার পৌঁছতে পৌঁছতে 2:30 বেজে গেল। কাবেরীর খুব খিদে পেয়ে গিয়েছিল। একটা ছোটোখাটো হোটেলে একটা থালির অর্ডার দিয়ে বেঞ্চে বসে পড়ল। দোকানটায় খুব বেশি ভিড় নেই, শুধু 2-1জনই খাচ্ছিল। একটা বুড়ো মতন লোক দোকানের মালিকের কাছাকাছি বসে সিগারেট খেতে খেতে বলল, সুদীপ পাইনের খবরটা শুনেছ তো? হ্যাঁ, টিভিতে দেখাচ্ছে তো। সেই ছোটবেলা থেকে ছেলেটাকে দেখে আসছি। যেমন সুন্দর দেখতে ছিল, তেমনি পড়াশোনায় ভালো ছিল। পড়াশোনা আর করলো কোথায়? কলেজে গিয়েও তো শুনেছি রাজনীতিই করতো। হ্যাঁ, তা করতো ঠিকই, কিন্তু রেজাল্টও বরাবর ভালো করতো। কি জানি, হয়তো করতো। বড় হলো, বিয়ে হলো, মেয়ে হলো, সবই আমার চোখের সামনে। বিয়ে আর টিকলো কোথায়? হ্যাঁ, চন্দনার ওকে ছেড়ে যাওয়াটাই ভুল হয়েছিল। ও যাবার পর থেকেই সুদীপ আরো উদ্ধত হয়ে গিয়েছিল। তারপর তো আবার বিয়ে করলো। হ্যাঁ, কিন্তু কোথায় চন্দনা, কোথায় ওই মেয়েটা? বাচাল, অসভ্য, ও বিয়ে যে টিকবে না সে তো জানাই ছিল। দোকানদার আলোচনায় ইতি টানল। যাকগে, আমরা আদার ব্যাপারী, আমাদের আর জাহাজের খবরের কি দরকার? হ্যাঁ, তা বটে। চলো, আমিও যাই, দুপুর শেষ হতে চলল, একটু শুয়ে নিই। কাবেরীরও খাওয়া হয়ে গিয়েছিল। ও দোকানের বিল চুকিয়ে ভদ্রলোকের পাশে পাশে হাঁটতে হাঁটতে খাজুরি জুড়ে দিল। আপনি সুদীপ পাইনকে চিনতেন? ভদ্রলোক বেশ কৃতিত্বের সাথে বললেন, হ্যাঁ, চিনতাম বই কি, ছোট্টবেলা থেকে চিনতাম। আর ওনার ওয়াইফকে? হ্যাঁ, চন্দনা আমাকে খুব শ্রদ্ধা করত। ওকে বুঝিয়ে শুনিয়ে ফিরিয়ে আনার জন্যে আমি ওর বাড়িও গিয়েছিলাম, কিন্তু ও কিছুতেই রাজি হলো না। ওনার বাড়ি কোথায়? তখন অন্যগড়ে ওর বাপের বাড়িতে থাকতো, পরে দক্ষিণেশ্বরে ফ্ল্যাট কিনে চলে গিয়েছিল। আমাকে অনেকবার যেতে বলেছে, আমার আর যাওয়া হয়ে ওঠেনি। কাবেরী ওনার থেকে চন্দনার ঠিকানাটা জেনে নিল। তারপর একটু কৌতূহলী গলায় বলল, আর ওনার দ্বিতীয় স্ত্রী, কি যেন নাম ওনার? ভদ্রলোক আক্ষেপের গলায় বলল, ওর সম্বন্ধে আমার কোনো আগ্রহ নেই। সুচিত্রা না কি যেন একটা নাম। শুনেছি সুদীপের সঙ্গে পার্টি অফিসেই আলাপ। প্রথম দিকে এমনিই বাড়িতে আসা যাওয়া করত। চন্দনা চলে যাওয়ার পর ঘটা করে বিয়ে করে এখানে এসে উঠল। কিছুদিন ছিল, ওর সুদীপের থেকে পাড়ার ছেলে ছোকরাদের উপরে বেশি নজর ছিল। ওনার সঙ্গে বিয়েটা ভাঙলো কেন?
তা জানি না, তবে ভেঙে ভালোই হয়েছে, পাড়ায় শান্তি এসেছে। কাবেরী আরও কিছু বলতে যাচ্ছিল, ভদ্রলোকের হঠাৎ সম্বিত ফিরল। বললেন, অনেক কথা বলে ফেললাম, এগুলো তোমাদের কাগজে ছাপিও না যেন। যে নেই তার সম্বন্ধে এখন কাদা ঘেটে কি লাভ? তাছাড়া ছেলেটা আগে এরকম ছিল না, খুব বড় মন ছিল ওর। কাবেরীর ফোন বেজে উঠল। অবিনাশবাবুর গলা। বলছি, সুদীপ পাইনের বডিটা আর একবার দেখতে চাও নাকি? পরিষ্কার করিয়ে মর্গে রাখা রয়েছে, এরপর পোস্টমর্টেম করা হবে কিন্তু। কাবেরী এক কথায় রাজি হয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অবিনাশ পুলিশ ভ্যানের সামনেই অপেক্ষা করছিলেন। কাবেরী পৌঁছানোর পর ওরা একসাথে হসপিটালের মর্গে গেল। আর একটা পুলিশ ভ্যানে সুদীপের স্ত্রী কনক চাঁপাকেও ওখানে আনা হলো। কনক চাঁপা বডিটা দেখে সুদীপের বলেই শনাক্ত করল, যদিও সেটা না বললেও বোঝাই যাচ্ছিল। কাবেরীরা সুদীপকে সচক্ষে না দেখলেও ওনার বাড়িতে অনেক ছবি দেখেছেন, কাজেই এই বডিটা যে সুদীপেরই সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মাথার পিছন দিকে একটা আঘাতের চিহ্ন রয়েছে, মৃত্যুর কারণ সেটাও হতে পারে, তবে প্রকৃত কারণ পোস্টমর্টেম করার পরই জানা যাবে। ওখান থেকে বেরোবার মুখে মর্গের স্টাফরা অবিনাশবাবুকে একটা প্যাকেট দিল। মৃতের কাছে জিনিসগুলো পাওয়া গেছে। অবিনাশ প্যাকেটটা নিয়ে থানায় এলেন। কাবেরীও সঙ্গে এলো। প্যাকেট থেকে বেরোলো অল্প কিছু টাকা পয়সা, একটা ঘড়ি, একটা মোড়ানো পানের প্যাকেট আর একটা লেডিস রুমাল। রুমালটা গোলাপি রঙের, তাতে লেখা রয়েছে ধনলক্ষ্মী বিউটি পার্লার। লেখাটা দুদিন কাদায় একেবারে বিবর্ণ হয়ে গেছে। পানটা একটা প্লাস্টিকের জিপারের মধ্যে ঢোকানো ছিল। একজন কনস্টেবল জিপার থেকে প্যাকেটটা বার করল। 3টে পানের প্যাকেট রাখা রয়েছে। প্যাকেটটায় দোকানের নামও লেখা রয়েছে, রাজা পান ভাণ্ডার, কাশীপুর। কর্দমাক্ত রহস্যের দ্বিতীয় পর্ব এখানেই শেষ হলো। এই পর্বের অংশগ্রহণকারীরা হলেন অবিনাশ, সন্দীপ গোস্বামী, ফরেন্সিক এক্সপার্ট এবং প্রথম জনতা দীনবন্ধু পাল, নেতা সোমনাথ চট্টোপাধ্যায়, দ্বিতীয় জনতা সুপ্রিয় ব্যানার্জি, পার্টিকর্মী চিরন্তন দত্ত, তৃতীয় পার্টিকর্মী এবং দোকানদার সুকান্ত ভট্টাচার্য, প্রতিবেশী সৌমিত্র ঘোষ, কাবেরী সোমা চট্টোপাধ্যায়, আর পাত্র পরিচয় আমি প্রিয়াঙ্কা সরকার। কাহিনী পরিচালনা আর উপস্থাপনায় সোমা চট্টোপাধ্যায়। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। তবে আর দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।